এর আগে কতজনের সাথে এরকম নষ্টামি করেছ? হঠাৎ তামিমের এমন উদ্ভট প্রশ্নে মিলি যেন চমকে যায়। কাছে আসতে চেয়েও দূরে চলে যায় আবার মিলা। আজকে মিলা আর তামিমের বাসর রাতে এমন প্রশ্ন মনে সাড়া ফেলে দেবার মতোই। মিলা এখন জড়সড় হয়ে এক কোণে বসে আছে, পরনে ভারী পোশাক, দামি গহনা। এইদিকে তামিম নেশায় মগ্ন হয়ে আছে। মিলা বাসর ঘরে ঢুকেই বুঝতে পেরেছিল ওর জীবনটা বদলাবার নয়। তামিম একটা খারাপ ছেলে, শুধু মিলা না, বাকি সবাইও জানে। কিন্তু তবুও বিয়ে করতে হয়েছে তাকে, উপায়ও যে নেই আর। 20 বছর তো মামার বাড়িতে বোঝা হয়েছিল মিলা। সবাই প্রকাশে না বললেও চলন দেখে কিছুটা বোঝা যায়। মাঝে মাঝে তো মামির মুখ ফসকে বেরিয়ে যেত, মিলাকে তাদের আর সহ্য হচ্ছে না। দুনিয়াতে বাবা মার মতো বটবৃক্ষ আর কোথাও নেই, সেটা মিলার বাবা মা মারা যাওয়ার পরে বুঝতে পেরেছিল। তাদের ছায়াটা কেমন সব সময় আগলে রাখে। দূরে চলে গেলে কেন আবার? কি হলো হঠাৎ? কিছু না। কিছু না বললেই হলো? ভয় পাচ্ছ কেন এরকম? মিলা এবার আর কিছু বলে না, হাতগুলো বারবার নাড়াচাড়া করতেছে মিলা। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু দিলে না। তামিমের এই কথাটা যেন আবার চমকে তোলে মিলাকে। কি কি প্রশ্ন? কিসের কথা বলতেছেন আপনি? বুঝতেছো না কিসের কথা? এর আগে কার কার সাথে এরকম করেছ? বলতে চাচ্ছি বাসরাত করেছো বিয়ে ছাড়াই। কি বলতেছেন এগুলো? আমাকে ওরকম মেয়ে ভাবলে ভুল করতেছেন। আমি রাস্তার মেয়ে না যে যার তার সাথে নষ্টামি করে বেড়াবো। হইছে হইছে, আর বলতে হবে না। সবাই এরকমই বলে, কিন্তু সত্যিটা তো ঠিকই বেরিয়ে আসে। আচ্ছা, তার আগে একটা কথা বলেন তো, আপনি আমাকে বিয়ে করলেন কেন? আপনি জানতেন আমি খারাপ? জানতাম। তাহলে এত খারাপ জেনেও বিয়ে করেছেন? সারা জীবন তো আপনাকে কষ্ট পেতে হবে। পেলে পাবো। স্বামী কষ্ট দিলে সেটা নয় ভালোবাসা ভাবে মেনে নেব। হুম, ভালো। আচ্ছা, আমি আপনাকে কেন বিয়ে করেছি জানেন কি? এটাও জানি আমি। কিভাবে জানেন? এই কথাটা তো শুধু তিনজন জানি আমরা, আপনার তো জানার কথা না? আড়াল থেকে শুনেছিলাম। তারপরও বিয়ে করলেন আমাকে? আপনি তো দেখছি সত্যি অনেক বোকা মেয়ে। বোকা না, নিরুপায় আমি। আচ্ছা, একটা কথা বলি। হুম, বলেন। আমরা কি তুমি করে বলতে পারি? না, আমার কাছে আপনিটাই বেশি বেটার মনে হয়। তাছাড়া আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। যেটুকু জেনেছেন সেটাতে কিছুই বর্ণনা করা যাবে না আমাকে। ও ওকে, আপনার যেটা ইচ্ছা। আপনি ফ্রেশ হয়ে আসেন, যান। আনকমফোর্টেবল ফিল করতেছেন দেখতেছি অনেকক্ষণ ধরে। ভারী ভারী লাগতেছে অনেক। মিলা বাথরুমে চলে যায়। এখন একটু ভালোই লাগছে ওর। তামিমকে যেমন ভেবেছিল ততটা খারাপও না। অল্পক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে রুমে আসে মিলা, কিন্তু রুমে ঢুকে তামিমকে আর দেখতে পায় না মিলা। খাটের উপর মদের বোতলটা পড়ে আছে, কিন্তু কোথাও তামিমের চিহ্ন নেই। মিলা খাটের উপরে বসে, অপেক্ষা করতে থাকে তামিমের জন্য। 10 মিনিট 20 মিনিট পার হয়ে যায়, কিন্তু তামিম যেন আর ফেরে না। দেখতে দেখতে পুরো রাতটাই পার হয়ে গেল, কিন্তু তামিম আর ফিরে এলো না। ফজরের আজান দিয়ে দিয়েছে। নীলা এখনো সেই খাটেই বসে আছে। আজানের শব্দ শুনে খাট থেকে উঠে বাথরুমে যায় মিলা। ফ্রেশ হয়ে অজু করে আসে, ফজরের নামাজটা পড়ে ফেলে। তারপর দরজা খুলে বাইরে আসে মিলা। পুরো বাড়িটা যেন ঘুটঘুটে অন্ধকার, কোথাও লাইট জ্বলছে না। নিজেই সব লাইটগুলো জ্বেলে দেয়, তারপর আবার রুমে চলে আসে। ধীরে ধীরে অন্ধকারটা যেন আলো হতে লাগলো, তবুও তামিম আর ফিরে আসলো না। এই রাতটা নিয়ে অনেক স্বপ্ন থাকে সবার, স্বপ্নটা যেন কল্পনার মতো সাজানো। মিলারও অনেক স্বপ্ন ছিল এই রাতটা নিয়ে, কিন্তু রাতটা চলেই গেল। অপেক্ষা করতে করতেই বিয়েটা ঘরোয়াভাবে দেওয়া হয়েছে। আত্মীয় স্বজন কাউকে বলেনি। একটু পর শাশুড়ির ডাক পড়ে যায়, মিলা নিচে চলে আসে। এত সময় লাগে উঠতে? সকাল সকাল উঠতে পারো না? আম্মা, আমি তো আগেই উঠেছিলাম। নিচে সে লাইটগুলো আমিই জ্বালিয়েছি। লাইট জ্বালিয়েছো কেন? প্রথম দিনেই গিন্নি হয়ে গেছো দেখছি।
বিলটা তুমি দেবে নাকি তোমার মামা দেবে? প্রতিদিনই শাশুড়ির এমন কর্কশ ব্যবহার মিলাকে ভাবিয়ে তুলেছে। প্রত্যুত্তরে কি বলবে সেটা যেন মিলার মনে আসছে না, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। চা বানাতে পারো? জি মা, পারি। রান্নাঘরে দেখো সব রাখা আছে, চাটা বানিয়ে নিয়ে এসো। কিছুক্ষণের মধ্যে চা বানিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। যাও এখন সবার রুমে পৌঁছে দিয়ে এসো। জি আম্মা। প্রথম দিনেই মিলাকে রুমে রুমে গিয়ে চা দিয়ে আসতে হচ্ছে। এখনো বাড়ির কিছুই চেনে না ও। বাড়িতে 4 জন লোক থাকে, মিলাকে দিয়ে 5 জন হলো। তামিমের একটা ছোট ভাই আছে আর একটা বোন। ভাই অনার্সে পড়ে আর বোনটা এবার এসএসসি দেবে। তামিমের বাবা ব্যবসার জন্য বিদেশে আছে এখন। ভাবি, প্রথম দিনই তুমি চা নিয়ে চলে আসছো দেখছি। আসলাম। ননদকে চা খাওয়াতে হবে না? ভাইয়া কোথায় এখন ভাবি? অথই আর এমন প্রশ্নে হঠাৎই অন্যমনস্ক হয়ে যায়। কি বলবে ভেবে পাচ্ছে না। আছে, রুমেই আছে। তুমি চা খাও, তোমার ভাইকে দিয়ে আসি। তাড়াহুড়ো করে অথকে চা দিয়ে বেরিয়ে আসে মিলা। অথ ও এরকম আচরণ দেখে কিছুটা চমকে যায়। মিলা আবার রাফিনের রুমে যায়। ভিতরে আসবো কি? আসেন। কি করতেছো? মিলার কথা শুনে মিলার দিকে তাকায় রাফিন। অনেকক্ষণ তাকিয়ে থাকে এভাবে। চাহনিটা ক্ষুধার্ত ছিল। মিলাও বিষয়টা লক্ষ্য করে। এই নাও চা। রাফিন ইচ্ছে করে চাটা নেওয়ার সময় মিলার হাতের সাথে হাত স্পর্শ করে। আচমকা এমন ব্যবহারে মিলাও ভয়ে কেঁপে ওঠে। রাফিন কিছু বলতে চায়, তার আগেই মিলার রুমটা থেকে বেরিয়ে যায়। নিজের রুমে চলে আসে। আবার রুমে এসে অবাক না হয়ে পারে না, কারণ তামিম খাটে শুয়ে আছে এখন। মিলা গিয়ে চাদরটা গায়ের উপর তুলে দেয়। তামিমও সেটা আসছে পৃষ্ঠে জড়িয়ে নেয়। মিলার ইচ্ছে করছিল তামিমের মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু একটা দ্বিধাবোধের কারণে হাতটা আর উঠতেছিল না। মিলা আনমনে কিছুক্ষণ তামিমের দিকে তাকিয়ে থাকে। ঘুমন্ত অবস্থায় তামিমকে একদম নিষ্পাপ লাগতেছে। হঠাৎ আবার শাশুড়ির ডাক পড়ে। রুম থেকে বেরিয়ে বাইরে যায়। কখন থেকে ডাকছি, কই যাও? আমা একটু ঘরে গিয়েছে। কিছু করতে হবে কি? রান্না করতে পারো তো? জি আম্মা, কি কি রান্না করতে হবে? রান্নাঘরে গেলেই বুঝতে পারবে। যাও এখন রান্না করো গিয়ে। মিলা আর কিছু বলে না, মাথা নিচু করে রান্নাঘরে চলে যায়। মিলার জন্য এগুলো নতুন কিছু না। মামার বাড়িতে থাকতে ওসব করতে হতো। পুরো পরিবারটা যেন ওর হাতেই ছিল। মামি শুধু হুকুমকর্তা ছিলেন। রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়ে মিলা। আইটেমে অনেক কিছু আছে, সবগুলোই রান্না করতে হবে এখন। রান্না শেষ করে টেবিলে সব কিছু সাজিয়ে দেয় নিজেই। এতক্ষণে আর শাশুড়ির কোনো দর্শন পাওয়া যায়নি। একটু পর নিজেই সবাইকে ডাক দেয়। সবাই চলেও আসে, শুধু তামিম ছাড়া। তামিম না আসাতে কারোর কোনো আক্ষেপ নেই, সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। বিষয়টা মিলার কাছে কেমন যেন রহস্যময় লাগে। ভাবি, রান্নাটা কি তুমি করেছো? কেন, কি হয়েছে? ভালো হয়নি বুঝি? না না ভাবি, কি যে বলো, অনেক ভালো হয়েছে। অনেকদিন পরে এত ভালো খাবার খেলাম। তুমিও বসো না আমাদের সাথে, একসাথে খাই। অথ কথাটা বলার সাথে সাথে ওর মা কেমন রাগী দৃষ্টিতে তাকায়। অথ সেটা দেখে মাথা নিচু করে। তোমরা খাও আগে, আমি পরে খেয়ে নিব তোমার ভাইয়ের সাথে। বৌমা, তামিম কোথায়? রুমে আম্মা, শুয়ে আছে এখনো। ডাক দিতে পারোনি এখনো? তোমার মতো বউয়ের কারণেই ছেলেরা খারাপ হচ্ছে আজকাল। মিলা কিছু বলতে গিয়েও আর বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে ওখানে। কিছুক্ষণ পর যে যার মতো খাওয়া শেষ করে চলে গেল। মিলা প্লেটে খাবার নিয়ে রুমে যায়। রুমে গিয়ে দেখে তামিম এখনো শুয়েই আছে। ডাক দেওয়ার জন্য কাছে যায় ওর। এই যে শুনছেন, উঠবেন না? মিলার কথা শুনে তামিম এবার চোখটা খুলে তাকায়, তারপর আবার অন্যদিকে হয়ে শুয়ে পড়ে। মিলা গায়ে হাত দিতে গিয়ে হাতটা আবার তুলে ফেলে। কেমন যেন ইতস্ত লাগতেছে ওর। একটা ভয় কাজ করতেছিল। ভয় করাটাই স্বাভাবিক, কারণ রাতের ব্যবহারটা পুরোই অন্যরকম ছিল। এসব কিছু না ভেবে গায়ে হাত দেয় তামিমের। উঠুন, অনেক বেলা হয়ে গেছে তো, খাবার খাবেন না?
হুম, উঠতেছি, তুমি যাও। ওকে, খাবার টেবিলে রাখা আছে, আমি নিচে গেলাম। কোনো কিছু লাগলে ডাক দিবেন। হুম, যাও তো। মিলা বাইরে এসে আবার সব প্লেটগুলো পরিষ্কার করতে লাগে। বাড়িটা বিশাল, কিন্তু একটাও কাজের লোক নেই বাড়িতে। বিষয়টা অবাক করার মতোই। সব কিছু পরিষ্কার করে রুমে যায় আবার মিলা। তামিম খাবার খাচ্ছিল। মিলাকে দেখে খাওয়া বন্ধ করে দেয় তামিম। রান্না কে করেছে? কেন, ভালো হয়নি? অনেক ভালো হয়েছে। তুমি রান্না করেছো? আমি করেছি, খেয়ে নিন তাহলে। তুমি খেয়েছো? না, একটু পরে খাবো, আপনি খান। একটু পরে মানে? আসো একসাথে খাই। তামিমের এই কথাটা যেন বিশ্বাসই হচ্ছে না মিলার। ওখানে দাঁড়িয়ে আছে ও। কি হলো, আসো। বুঝেছি, রাতের ব্যবহারের জন্য রাগ করেছো তাই না? আই এম সরি, নেশায় ছিলাম। কি দিয়ে কি বলে ফেলেছি কিছুই মনে নাই আমার। না, কিছু মনে করিনি, আপনি স্বামী হন আমার, আপনি তো বলতে পারেন এগুলো, তাই না? হুম, অনেক ভালো কথা বলতে পারো তো দেখছি। নাম কি তোমার? কেন, বিয়ের আগে শোনেননি? না, শুনেছিলাম একবার, তবে মনে নেই। বলো কি নাম তোমার? বলতে পারবো না। কেমন স্বামী আপনি, নিজের বউয়ের নাম জানেন না? সত্যি মনে নেই আমার। বলো তো। আমার নাম মিলা, এই যে বলে দিলাম, মনে থাকে যেন। হুম, মনে থাকবে। এখন আসো, খাবার খাবো। মিলা মুচকি হেসে এগিয়ে আসে ওর দিকে। তামিমও মিলাকে দেখে মুচকি মুচকি হাসতেছিল। হঠাৎই তামিমের ফোনটা বেজে ওঠে। খাবারের প্লেট রেখে তাড়াতাড়ি গিয়ে ফোনটা তুলে নেয় হাতে। স্ক্রিনে তাকাতেই তামিমের মুখটা কেমন অন্যরকম হয়ে যায়। হতাশার ছাপ দেখতে পাওয়া যায় ওর মুখে। কি হলো, এরকম করতেছেন কেন? পানি দেব কি? হুম, দাও। মিলা এক গ্লাস পানি দেয় ওকে। পানিটা একেবারেই খেয়ে ফেলে ও। কি হয়েছে আপনার, কোনো সমস্যা নাকি? কোনো সমস্যা? না, আমি গেলাম। কোথাও যাবেন? জানি না। তামিমের চোখটা যেন কিছু বলতে যাচ্ছে মিলাকে, কিন্তু সেটা বুঝতে পারতেছে না ও। তামিম তাড়াহুড়া করে বেরিয়ে গেল। মিলা পেছন থেকে কয়েকবার ডাক দেয় তামিমকে, কিন্তু সেটা শুনেও কোনো উত্তর দেয় না তামিম। মিলা দাঁড়িয়ে থাকে ওখানে। ওর চোখ দিয়ে এমনিতেই জল বেরোচ্ছে এখন। দেখতে দেখতে 3-4 দিন গেল। এতদিন মিলা বুঝে গিয়েছে ওর জীবনের সুখ নামক পাখিটা মনে হয় নাই। এই 3-4 রাতে একবারও তামিম বাসায় আসেনি। ওর বিষয়টা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারোর। মিলা ওর শাশুড়িকে একবার সাহস করে বলায় অনেক অপমান সহ্য করতে হয়েছে ওকে। আজকে মিলাকে ওর মামার বাড়ি যেতে হবে, বেড়াতে নয়, যৌতুকের টাকা আনতে। 5 লক্ষ টাকা যৌতুক। 5 দিন নাকি সময় চেয়েছিল মিলার মামা। 5 দিন হতে না হতেই মিলাকে কথাটা মনে করে দিল ওর শাশুড়ি। আজকেও তামিম বাসায় নেই। যাওয়ার সময় খুব দেখার ইচ্ছে ছিল তামিমকে, কিন্তু সেটা আর হয়ে উঠল না। একা একাই চলে যেতে হলো মামার বাড়িতে। বাড়িটা বেশি দূরে না, মিনিট 40-এর মধ্যেই পৌঁছে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই দেখে বারান্দায় খবরের কাগজ পড়তেছে মামা। মিলাকে দেখে উঠে দাঁড়ায়। কেমন আছিস মা? জি মামা, ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। জামাই কোথায়? জামাইকে তো দেখছি না। মামার কথা শুনে মিলার মুখটা খারাপ হয়ে কিছু আর বলতে পারে না। বুঝেছি, জামাইয়ের অনেক কাজ তাই না, তাই আসতে পারেনি। ভিতরে যাই চলো। মিলাকে সাথে করে ওর মামা ভেতরে যায়। মিলার মামি ওকে দেখেই মুখটাকে বিরক্তিকর ছাপ আনে। যেখানে খুশি হওয়ার কথা মিলাকে দেখে, সেখানে বুঝিয়ে দিচ্ছে ওকে সহ্য হচ্ছে না তার। মিলা সবই বুঝতে পারে, কিন্তু তার বুঝে তা লাভ নেই যে। কেমন আছো মামি? ভালো। কয়দিনের জন্য এসেছো শুনি? কি বলো এগুলো? মেয়েটা প্রথম বাড়ি আসলো, আর কবে যাবে সেটা বলছো আগে। ন্যূনতম দয়া মায়া তোমার মধ্যে নেই নাকি? তুমি কিছু বলতে এসো না। এত উদারতার জন্যই তো আজকে এই টিনের ঘরে থাকতে হচ্ছে। বাবা যে কেন তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল আমি ভেবে পাই না। তাহলে আসো কেন? চলে যাও না। থাকতে কে বলেছে তোমাকে এখানে? কি আমাকে এই কথা বলতেছো? থাকবো না আমি, সত্যি চলে যাব এবার। তাই যাও। পারো তো ওই একটা কাজই করতে। তোমারও তো মেয়ে আছে, তার কথা একটু ভাবো।
তোমাদের কাউকেই যেতে হবে না মামা, আমি চলে যাচ্ছি। ভালো থেকো তোমরা। মিলা আবার ব্যাগটা হাতে নিয়ে পেছনে হাঁটতে থাকে। পাটা লেগে আসছিল ওর, উঠতেই যাচ্ছিল না। বারবার পেছনের দিকে তাকাচ্ছিল মিলা। ওর মামাও যেন নির্বিকার হয়ে তাকিয়ে আছে ওর দিকে। বাড়িটার ভেতর থেকে বের হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো মিলা। ভেতরে ওর দম বন্ধ হয়ে আসতেছিল। আবার গাড়িতে করে রওনা দিল শ্বশুর বাড়িতে। ও জানে না ওর ভাগ্যে কি আছে। নিয়তি নাকি খণ্ডানো যায় না। শ্বশুর বাড়িতে ঢুকতেই শাশুড়ি দৌড়ে আসলো। এত তাড়াতাড়ি চলে এলে যে বৌমা? ওখানে ভালো লাগছিল না, তাই আসলাম আম্মা। তা মা, টাকা এনেছো তো? মানে বলতে চাচ্ছি, তোমার মামা টাকাগুলো কি দিয়েছে? কথাটা শুনে মিলা মাথা নিচু করে ফেলে। কি হলো মা, চুপ করে আছো কেন? টাকা আনোনি? না আম্মা। টাকা আনিসনি মানে? তোরে কি আমি এমনি পাঠাইছি? নিমেষেই মহিলাটা অন্যরূপ ধারণ করে ফেলে। আম্মা 2-1 দিন সময় দিন, মামা দিয়ে যাবে। আর কোনো সময় হবে না। বিয়ের মধ্যে কথা ছিল 5 দিন, তার মধ্যে নাকি টাকাগুলো দিয়ে দেবে। কিন্তু এখন আমার অন্য মতলব আছে। এতগুলো টাকা সব না দেওয়ার ফোন দিই। কথাগুলো জোরে জোরে বলতে থাকে মিলার শাশুড়ি। চেঁচামেচির শব্দ শুনে সবাই নিচে আসে। তামিমও এসেছে। এবার মিলা কথাগুলো শুনতে গিয়েই কেঁদে ফেলে। যৌতুকের টাকার জন্য এমন ব্যবহার করবে, এটা ভাবতেই পারছে না মিলা। এদের কাছে টাকাই সব। ন্যাকা কান্না করে কোনো লাভ হবে না। তুমি কি ভেবেছ তোমাকে এমনি দিতেছি আমার ছেলের সাথে? যদি ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। তোমাকে কে বিয়ে করবে যার কোনো চাল চুলো নেই, বাবা মা নেই? কি বলতেছো মা এগুলো? কারোর টাকার সমস্যা হতেই পারে, তাই বলে যা তা বলবে ভাবিকে? আমার সাথে যদি এরকম হতো মেনে নিতে পারতে? তুই এত ছোট মেয়ে, কথা বলছিস কেন? যা রুমে যা, তোর জ্ঞান দিতে আসিস না। অথ আর কিছু বলে না। মনটা খারাপ করে উঠে চলে যায়। রাফিনও চলে যায়। তামিম ওখানেই নির্বাক দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ও একটা জীবন্ত লাশ। নিজের বউকে এত অপমান করতেছে, কিন্তু কোনো আক্ষেপই নেই ওর। মিলা আর ওখানে থাকতে পারে না। কাঁদতে কাঁদতে উপরে চলে যায়। বাথরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় ও। কষ্টটা ওর জীবন থেকে যাওয়ার নয়, সেটা আর বুঝতে বাকি নেই ওর। কান্না করতে চেয়েও কান্না করতে পারে না মিলা। আর কত কান্না করবে? মা বাবা মারা যাওয়ার পর থেকে এরকম কষ্ট সহ্য করতে হচ্ছে। ও জানে না এর শেষটা কোথায়। একটু পরে তামিম রুমে আসে। দেখে মিলা নেই। বাথরুমের দিকে যায় ও। মিলা, তুমি ভিতরে নাকি? তামিমের আওয়াজ শুনে তাড়াতাড়ি করে চোখে মুখে পানি দেয় মিলা। একটু পর বেরিয়ে আসে। তামিম মিলার দিকে তাকিয়ে আছে, কিছু বলতে চেয়েও পারতেছে না। কখন আসছেন? সকালে। আমাকে না বলে কোথায় গিয়েছিলে? মামার বাড়িতে গিয়েছিলাম। আপনি তো ছিলেন না, থাকলে অবশ্যই বলতাম। একটা কাজে বাইরে যেতে হয়েছিল। ও, খাইছেন কি? না, এখনো খাইনি। কেউ ডাক দেনি তো, তুমিও ছিলে না। আচ্ছা আপনি থাকেন, আমি খাবার নিয়ে আসি। মিলা রুম থেকে যেতে লাগে। হঠাৎ তামিম ওর হাতটা টেনে ধরে। কি করতেছেন এগুলো? হাতটা ছাড়েন, খাবার নিয়ে আসি। সরি। সরি কেন? মা তোমার সাথে তখন এরকম ব্যবহার করলো তার জন্য। মা ওরকমই, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। অবশ্যই ভাগ্য আমার, আমি কিছু মনে করিনি। সবাই বলে, আপনারাও বলবেন। আপনি থাকুন, আমি খাবার নিয়ে আসি। মিলা বাইরে চলে গেল। তামিম ওখানেই দাঁড়িয়ে আছে। মিলার বলা কথাগুলো ভাবতেছে ও। রান্নাঘরে গিয়ে খাবার খুঁজতে লাগলো মিলা। ক্ষুধাটা ওর অনেক লেগেছে। সকালবেলায় অনেক কথা শুনতে হলো। পাতিলে যে ভাত আছে তা দিয়ে একজনের হবে না। তরকারির পরিমাণটাও খুব কম। যেটুকু আছে ওটুকু নিয়েই রুমে যায় মিলা। খাবারটা খেয়ে নেয়। তুমি খেয়েছ? আমি খেয়েছি, আপনি খান। সারাদিনে তো কোথায় থাকেন? মিথ্যে বলতেছো কেন? তুমি তো খাওনি। আমি যখন বাড়িতে আসলাম তখন তুমি ছিলে না। আর তখন তো বাড়িতে খাবার তৈরি হয়েছিল না। খেলে কিভাবে? মামার বাড়ি থেকে খেয়ে এসেছি, আপনি খেয়ে নিন তো। তামিম আর কিছু বলে না, আপন মনে খেতে লাগে।
মিলা ওখানে বসে থাকে, তামিমের দিকে এক মনে চেয়ে আছে, ওর খাওয়া দেখতেছে। মিলার অনেক স্বপ্ন ছিল বিয়ের পর হয়তো একটু সুখ পাবে স্বামীর কাছ থেকে, কিন্তু ভাগ্য কি খারাপ সেটাও আর হলো না। কি দেখতেছো এভাবে আমার দিকে? কই না, কি দেখবো, এমনি তাকিয়ে আছি। তোমার মামা কি বললো? টাকা দিবে না? জানি না, তবে চিন্তা করেন না, টাকা না দিতে পারলে থাকবো না আপনাদের কাছে বোঝা হয়ে। কোথায় যাবে তখন? যেদিকে চোখ যায় সেদিকে যাব। আচ্ছা আপনি থাকেন, পানি নিয়ে আসি। মিলা কথাটা এড়িয়ে বাইরে চলে যায়। ওর চোখের কোণে জল এসে গেছে এতক্ষণে। তামিম সেটা লক্ষ্য করতে পারছে। তামিম সব দেখেও না দেখার মতো ভান করে আছে। দিনটা এভাবে কেটে গেল ওর। মানুষটা কতটা খারাপ হতে পারে একদিনের মধ্যে বুঝে গেছে মিলা। এদের কাছে টাকাটাই সব, ভালোবাসার কোনো দামই নেই। আজকের রাতে তামিম আর কোথাও যায়নি। বিয়ের পর আজকে প্রথম তামিম রাতে বাড়ি আছে। রাতে সব কাজ করতে করতে 10টা বেজে যায়, তাও যেন শেষ হয় না। ডাইনিংয়ের সব কিছু গোছাচ্ছে, এমন সময় অথ আসে নিচে। কি ব্যাপার, তুমি এখানে? ঘুম আসছে না বুঝি? না, তেমন কিছু না ভাবি, এমনি আসলাম তোমার কাছে, একা একা ভালো লাগছে না। তাই নাকি? ননদের আবার জামাই লাগবে না তো? কি যে বলো ভাবি, তেমন কিছু না, আসলে তোমার সাথে কথা বলার সুযোগই পাই না। সব সময় আম্মু কেমন করে তোমার সাথে, আম্মু অনেক খারাপ। কি বলো, আম্মুর নামে এসব বলতে হয় নাকি? তিনি গুরুজন, দুই একটা কথা তো বলতে পারে তাই না? তাই বলে কি রাগ করতে হয় নাকি? ভাবি একটা কথা বলি। বলো। তুমি না অনেক ভালো, ঠিক বাবার মতো। কে বলেছে আমি ভালো? বাবা কবে আসবে বাড়িতে? আমি বলতেছি তুমি অনেক ভালো, বাবা তো বাড়িতে আসতেই চায় না। কেন, নিজের বাড়িতে আসবে না কেন? সে অনেক কথা, অন্যদিন বলবো তোমায়। এখন এসব বাদ দিয়ে ঘুমাতে যাও তো, ভাইয়া মনে হয় অপেক্ষা করতেছে। কাজটুকু শেষ হলেই চলে যাব, তুমি ঘুমিয়ে পড়ে যাও, সকালে আবার তোমার স্কুল আছে। কথাটা বলে মিলা আবার কাজে মনোযোগ দিল। এই বাড়িতে অথ একমাত্র ভালো ভাবে কথা বলে মিলার সাথে। কাজগুলো শেষ করে রুমে চলে যায় মিলা। দেখে তামিম ঘুমিয়ে পড়েছে। মিলাও একপাশে চুপটি করে শুয়ে পড়ে। আজকে ওর বাবা মার কথা অনেক মনে পড়তেছে। তারা থাকলে আজকে হয়তো সবাই অবহেলা করতে পারতো না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মিলা। এভাবে দিনগুলো আরও যেতে লাগলো, কিন্তু এখনো টাকা দিতে পারেনি মিলার মামা। যতদিন যাচ্ছিল মিলার কষ্টটা যেন আরও বাড়তেছিল। প্রতিদিনের মতো আজকে সকালবেলা চা বানিয়ে রাফিনের রুমে যায় মিলা। প্রতিদিনই রাফিন মিলার সাথে অস্বাভাবিক আচরণ করত, কিন্তু আজকে তার মাত্রা একটু বেড়ে যায়। মিলা রুমে ঢোকা মাত্র রাফিন দরজা লাগিয়ে দেয়। রাফিনের এরকম আচরণে মিলা একদম ভয় পেয়ে যায়। কি করতেছো, দরজা লাগাচ্ছ কেন? এমনি লাগলাম, ভয় পেয়ে না আবার। এমনি মানে? দরজা খোলো তুমি। কেন ভাবি, সবাই তো তোমাকে দেখতে পারে না, ভাইয়া মনে হয় আরও দেখতে পারে না। তোমাকে দেখলে না খুব কষ্ট হয় আমার। রাফিন কথাগুলো বলতেছিল আর ধীরে ধীরে মিলার দিকে এগোচ্ছিল। ভালো হচ্ছে না কিন্তু, একদম কাছে আসবে না বলে দিলাম, খুব খারাপ হবে কিন্তু। কি খারাপ হবে? এত কিসের অহংকার তোমার? খপ করে মিলার হাতটা ধরে ফেলে রাফিন। মিলার হাত পা কাঁপতেছিল। এতক্ষণে মেঝেতে চায়ের প্লেট পড়ে ভেঙে গেছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই রাফিনের। প্লিজ এরকম করো না, বাড়ির সবাই দেখলে অনেক প্রবলেম হবে। আমি তো তোমার ভাবি, এমন কেন করতেছো? কেউ দেখবে না ভাবি, তুমি কিন্তু সেই জিনিস একটা। প্রথম দিনই দেখেই তো মাথা টাসকে খেয়ে গিয়েছিল। প্লিজ ভাবি, শুধু একটা রাত আমার সাথে থেকো, কোনো কষ্ট থাকবে না তোমার, দেখো। মিলা কথাগুলো শুনতে পারতেছিল না, আর কি করবে ভেবে পাচ্ছে না। রাগও হচ্ছে অনেক। সজোরে 2টা চর বসিয়ে দেয় মিলা রাফিনের গালে। রাফিন নিজেই অবাক হয়ে যায় মিলার এরকম আচরণে। তোর সাহস কি করে হয় আমাকে চর মারার? তুই দেখ শুধু কি করি আমি। রাফিন বাহিরে জোরে জোরে ডাকতে লাগলো। প্লিজ ভাই এরকম করো না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও প্লিজ। কিসের মাপ? আমার কাছে কোনো মাপ নাই, আমাকে থাপ্পড় দেওয়া না।
কিছুক্ষণের মধ্যেই দরজার সামনে সবাই চলে এসেছে। দরজায় কড়া নাড়তেছে সবাই। কি হয়েছে রে? দরজা লাগিয়ে রাখছিস কেন রাফিন? দরজাটা খোল তাড়াতাড়ি। বাইরে থেকে রাফিনের মা কথাগুলো বলতে থাকে। রাফিন গিয়ে দরজা খুলে দেয়। সাথে সাথে সবাই ভেতরে চলে আসে। মিলাকে দেখে সবাই অবাক হয়ে যায়। এখনো কান্না করতেছে ও। কি হয়েছে রে? রাফিন, মিলা তোর রুমে কেন? দেখ না ভাইয়া, তোর বউটা কত নিচু, আমার রুমে এসে দরজা লাগিয়ে দিয়েছে। আমি আর বলতে পারছি না ভাইয়া, বুঝে নে তোরা। ছি 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 ছি, আমি আগেই ভেবেছিলাম এরকম কিছু হবে। এসব মেয়েরা তো এমনই, একটা দিয়ে কখনো হয় না, নষ্টামি করে বেড়ায় শুধু। আম্মু চুপ করো, তুমি সত্যি অনেক খারাপ। এগুলো কি বলতেছো তুমি ভাবিকে? তুমি তো একটা মেয়ে তাই না? আর আমি জানি ভাবি এই কাজ করেনি, এটা তোমাদের সাজানো অভিনয়। অথ এর কথা শুনে সাথে সাথে একটা চল লাগিয়ে দেয় ওর মা। সব সময় বেশি কথা বলিস, যা এখান থেকে। অথ কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। মিলা ওখানে পাথর হয়ে দাঁড়িয়েছে, কিছু বলতে পারতেছে না ও আর। মানুষ এতটা নিষ্ঠুর হয়? ওদেরকে না দেখেই বোঝাই যেত না? তামিম, ওর মামাকে ফোন দে তো। এই মেয়েকে আর এই বাড়িতে রাখবো না। কোনো চরিত্রহীন মেয়ে এ বাড়ির বউ হতে পারে না। মিলা আর ওখানে থাকতে পারে না, কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। রুমে এসে দরজা লাগিয়ে দেয় ও। আজকে চোখের পানিটা যেন আর বাদ মানতেছে না ওর। নিজেকে শেষ করে দিতে মন চাচ্ছে ওর। আর কত সহ্য করবে এভাবে? ওপরওয়ালা কি সত্যি ভাগ্যে সুখ রাখেনি? খাটের সাথে হেলান দিয়ে কাঁদতে থাকে মিলা। কি পাপ করেছি আমি? সবসময় শুধু আমার সাথে এত খারাপ কিছু কেন? জীবনটা কি এভাবেই যাবে আমার? কাঁদতে কাঁদতে কথাগুলো বলতে থাকে মিলা। একটু পরে তামিম দরজার কাছে এসে ডাকতে থাকে মিলাকে। কিছুক্ষণ ডাকার পর মিলা গিয়ে দরজা খুলে দেয়। তামিম মিলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমের ভেতরে চলে আসে, মিলাকে পাশ কাটিয়ে। আমি জানি তুমি এই কাজ করনি, কথাটা মিথ্যে বলছে রাফিন। তামিম হঠাৎ কথাটা বলে ফেলে। মিলাও কথাটা শুনে ধীরে ধীরে এগিয়ে যায় তামিমের দিকে। আপনি জানতেন কথাটা মিথ্যে? আমার বিশ্বাস আছে তুমি এই কাজ করনি। তাহলে চুপ করেছিলেন কেন? অপমান করা দেখছিলেন নিজের বউকে? শান্ত হও, আমি কি বলতাম ওখানে? আমিও যে তোমার মতো অসহায়। কিছু বলা যেত না? আপনারা এমন কেন? একটু তো ভালোবাসা দিন। এভাবে আর কত কষ্ট পাবো? তামিম এখনো পাথরের মতো বসে আছে। নীলাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার জানা নেই। তামিমের পায়ের কাছে বসে থাকে মিলা। কেউ কোনো কথা বলতেছে না। আর কিছুক্ষণ এভাবে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে মিলা। তামিম নিজেই ওকে তুলে খাটের উপরে শুয়ে দেয়। তামিমও মিলার পাশে শুয়ে পড়ে। মিলার অগোছালো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দেয় ও। মিলার কপালে একটা ভালোবাসার ছোঁয়া এঁকে দেয় তামিম। আর ধীরে ধীরে বলতে লাগে, মাফ করে দিও আমাকে। জীবনে অনেক মেয়ে এসেছে আমার জীবনে, কিন্তু তোমার মতো মেয়ে একটাও পাইনি। ভালোবেসে ফেলেছি তোমাকে, কিন্তু নিয়তি কি সত্যি আমাদের এক হতে দিবে, নাকি ধোকা দিয়ে চলে যাবে? একটু পর তামিমও চলে যায় মিলাকে শুয়ে রেখে। দুপুরের মধ্যেই মিলার মামা মামি চলে আসে। মিলা ঘুম থেকে উঠে গেছে ততক্ষণে। মিলা ওর মামাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। ওর মামাও কান্না করে ফেলে। হয়েছে, তোমাদের আর অভিনয় করতে হবে না। যে কাজ করেছো এমনিতেই মাথা কাটা গেছে অনেক। আমি জানতাম এরকম কিছুই করবে। মামির কথা শুনে মিলা ওর মামাকে ছেড়ে দেয়। ওর মামা কিছু বলে না আর। মিলার মামা মামি চলে এসেছে, এই খবরটা ওর শাশুড়ি জেনে গিয়েছে। মিলার রুমে চলে আসে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন থাকতে পারি জানেন না আপনারা? আপনাদের জন্য আমাদের সম্মানটা ধুলোয় মিশে গেছে একেবারে। আমি শুনেছি সব কথা মিলার কাছ থেকে। আমার মেয়ে এ কাজ করেনি, তাই দয়া করে এসব খারাপ কথা বলবেন না। মেয়েকে না রাখতে চাইলে নিয়ে যাব সাথে করে। নিয়েই যান, দিতে তো পারবেন না। আর যৌতুকের টাকাটা 5 দিনের সময় নিয়েছিলেন, 15 দিন হতে চললো। একবারও কি এইদিকে নজর দিয়েছেন? মিলার শাশুড়ির কথা শুনে ওর মামা আর কিছু বলতে পারে না। সত্যি তো টাকা জোগাড় করতে পারেনি,
কিভাবে কথা বলবে। কিসের যৌতুক? আমরা তো কিছু জানি না এই বিষয়ে। মিলার মামি অবাক চোখে জিজ্ঞেস করে কথাটা। তা জানবেন কেন? দিতে পারবেন না যে? আমার সাফ সাফ কথা শুনে রাখুন, যদি টাকা দিতে পারেন তাহলে আপনার মেয়ে এ বাড়িতে সুখ পাবে, না হলে কোথাও নিয়ে যাবেন। যান, আমার বাড়িতে এরকম দুশ্চরিত্র মেয়ের আর কোনো জায়গা হবে না। কোথায় নিয়ে যাবেন যান আপনারা। বিয়ান, আর কয়েকটা দিন আমাকে সময় দিন, আমি সব টাকা দিয়ে দেব। প্লিজ আমার মেয়েকে আর কষ্ট দিয়েন না। আর সময় দিতে পারবো না। যৌতুকের টাকা দিতে কেউ দেরি করে নাকি? আপনার মেয়েকে নিয়ে যান তো। আমাদের মেয়ে মানে? এ আমাদের বাড়ির মেয়ে না। আর যৌতুকের টাকা আমরা কেন দিতে যাব? নিজের মেয়ে হলে তা ভাবতাম। তুমি চুপ করে থাকো, আমি তো কথা বলতেছি, তাই না? কি বলতেছে সেটা তো দেখতেই পাচ্ছি। এখানে আর এক মুহূর্তও থাকবো না, বাড়িতে যাব চলে। কথাটা বলেই মিলার মামি বাইরে চলে গেল। আর কয়েকটা দিন সময় দিন, দিয়ে দেবো আমি। কত দিনের মধ্যে দিতে পারবেন? 5 দিনের বেশি কিন্তু না। 7 দিনের মধ্যে দিয়ে দেব। ওকে, এবার কিন্তু লাস্ট সুযোগ, না হলে আপনাদের মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেব। মিলার শাশুড়িও চলে গেল। মিলা ওখানেই ঠায় বসে আছে। সব কথাই শুনলো ও। সবার কাছেই ও যেন বোঝা হয়ে গেছে এখন। থাকলে মা, আসি। সাবধানে থাকিস। তোর মামির কথায় কিছু মনে করিস না, আগে থেকে জানিস তো কেমন। না, কি মনে করব? মনে করার অধিকার কি আমার আছে মামা? কে বলেছে নাই? টাকা দিলেই কেউ কিছু বলবে না তোকে, তোরও অধিকার হবে। টাকায় কি সব কিছু মামা? ভালোবাসা একটু দামও নেই? না রে মা, এটাই বাস্তবতা। এখানে টাকাই সব। তুই এখনো ছোট আছিস, তাই এসব বুঝতেছিস না। কি বুঝি না মামা? তোমাদের কাছে যে আমি বোঝা, এটা তোমাদের আর আমাকে সহ্য হয় না এটা। মিলার কথা শুনে মামার মুখটা অন্যরকম হয়ে গেল। মুখে একটু হালকা হাসির ছাপ এনে বলল, আমি জানি মা, সবকিছুই জানি। জানি না খোদা তোর ভাগ্যে কি লিখে রাখছে, তবে ধৈর্য ধরে থাক, সফলতা একদিন পাবি। আর কত ধৈর্য ধরবো মামা? 20টা বছর ধরে ধৈর্য ধরে আসতেছি, তাও কি আমার সেই সময়টা ফুরায়নি? আল্লাহ কি আমাকে দেখে না? আমার কথাগুলো শোনে না? মামার চোখেও জল চলে এসেছে। খুব ভালোবাসে মেয়েটাকে, কিন্তু বাস্তবতার যাযাকলে পড়ে ভালোবাসাটা যেন ভেতরেই লুকিয়ে থাকে। আল্লাহ সবকিছু দেখতেছে, এত নিরাশ হওয়ার কিছু নেই। আমি খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দেব। মামা, তাই যেন হয়। আমি সহ্য করতে পারতেছি না আর। এটা অনেক খারাপ মামা। মিলার মামা চলে যায়। মিলা ওখানেই বসে থাকে। ধীরে ধীরে পরের 7 দিন যেতে লাগলো। তবে এখন কেউ আর ওর সাথে খারাপ ব্যবহার করে না। সেটা কেন করে না মিলা ভালোই বুঝতে পারে, টাকার জন্য। তাছাড়া এই কয়দিনে অনেক কিছুই হয়ে যায়। মিলার জীবনে নতুন অধ্যায় শুরু হয়। তামিমের সাথে সম্পর্কটা একটু অন্যদিকে গেছে এখন। রাতে এখনও তামিম আর কোথাও যায় না। মিলা প্রেগনেন্ট হয়ে গেছে, কথাটা ও ছাড়া কেউ জানে না অবশ্য। ওর ইচ্ছে যৌতুকের টাকাটা দিয়ে সেদিন সবাইকে বলবে, হয়তো অনেক খুশি হবে সবাই। দিন গড়িয়ে রাত পার হয়ে গেল। কালকে সকালে টাকা আনতে যেতে হবে। তামিম আর মিলা শুয়ে আছে। কালকে যাবেন আমার সাথে? কোথায় যাবে কালকে? মামার বাড়ি টাকা আনতে। ওহ, দেখি যেতে পারি। গেলে অনেক খুশি হবে মামা। প্লিজ যাইন আমার সাথে। যাবো, যাও। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার মামা কি টাকাগুলো সত্যি দিতে পারবে? কথাটা শুনে মিলা অবাক চোখে তাকায় তামিমের দিকে। এভাবে দেখাচ্ছ কেন? আমি ওইভাবে বলিনি। আমি যতদূর জানি তোমার মামা তো খুব একটা বড়লোক না। 5 লক্ষ টাকা 7 দিনে দিতে পারবে? পারবে। মামা আমাকে অনেক ভালোবাসে, আপনি দেখেন। কালকে ঠিক টাকা দিয়ে দেবে মামা। আর আপনার মাও কিছু বলতে পারবে না আমাকে। তাই না? আচ্ছা, ঘুমিয়ে পড়ো এখন। কালকে সকাল সকাল উঠতে হবে আবার। আপনিও ঘুমিয়ে পড়ুন। সকালবেলা মিলার আগেই ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে গোসল করে সব কিছু গুছিয়ে নেয়। আজকে ওর মনটা একটু খুশিতেই আছে, কারণ এই 7 দিনেও ভালোভাবে বুঝতে পেরেছে এদের কাছে টাকাই সব। টাকা দিলে মাথার উপরে রাখবে। উঠবেন না ঘুম থেকে? মামার বাড়ি যাবেন বলে? উঠতেছি আর একটু পরে, তুমি যাও।
আমি কোথাও যাব না। উঠুন তো আপনি। জোর করে টেনে তোলে মিলা। কি আর করার, তামিম উঠে যায়। 10টার দিকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মিলা আর তামিম মিলার মামার বাড়িতে। অল্পক্ষণের মধ্যেই পৌঁছে যায় ওরা। মিলা গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে যেতে লাগে, কিন্তু গেটে তালা দেওয়া। তালা দেখে মিলার বিশ্বাস হচ্ছে না। পাশের বাড়িতে জিজ্ঞেস করতে যায় তাড়াতাড়ি, কিন্তু ওরা যেটা বলে সেটা শোনার কথা কোনো দিনও কল্পনা করেনি। ওর মামা নাকি বাসাটা বিক্রি করে দিছে, আর কথা যেন চলে গেছে। আশেপাশে কেউ জানে না কোথায় গেছে। তামিম গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। কোনো উপায় না পেয়ে তামিমের কাছে আসে মিলা। কি হলো, এত আগে চলে আসলে ভিতর থেকে? টাকা কি দিয়ে দিয়েছে নাকি? মিলা কিছু বলতে পারতেছে না, ওর বলতে ভয় হচ্ছিল। আমাকে নিয়ে যাবে না ভেতরে? মিলা এখনো চুপ করে আছে। কি হলো তোমার, ঠিক আছে তো? পানি খাবে? তামিম গাড়ির ভেতর দিয়ে পানি বের করে দিল। কি হয়েছে খুলে বলবে তো? মামা বাড়িতে নেই। কই গেছে? বাজারে গেছে নাকি? না, মামা বাসাটা বিক্রি করে দিয়ে কোথায় যেন চলে গেছে। কি কি বলতো সেগুলো? চলো দেখে আসি তো। দেখা লাগবে না, আমি ঠিকই বলতেছি। মামা সত্যি বাড়িটা ছেড়ে দিয়েছি। কোথায় গেছে কেউ বলতে পারতেছে না। তাহলে এখন কি করবে? টাকা পাবে কোথায়? জানি না, আমি খুব ভয় হচ্ছে আমার। আপনি হাসতেছেন? তো হাসবে না থেকে কাঁদবো? সব আগে থেকেই জানতাম এরকম কিছুই হবে। খুব ভালোবাসতো না তোমার মামা? পেলে তো ভালোবাসার ফল। মিলা চুপ করে আছে, ওর কথা বলার কোনো ভাষা নেই আর। একটা কথা ভালো করে শোন, টাকা না নিয়ে ওই বাড়িতে যাস না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এই নে তোর ব্যাগ। গাড়ির ভেতর থেকে ব্যাগটা বের করে দেয় তামিম। কি বলতেছেন এগুলো? কোথায় যাব আমি? তোর দু চোখ যেদিকে যায় সেখানে যা, ভুলেও আর ওই বাড়িতে যাস না। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না আর তামিম। গাড়ি নিয়ে চলে গেল মিলাকে রেখেই। মিলা দাঁড়িয়ে থেকে তামিমের গাড়ি যাওয়া দেখতেছিল। মানুষ এত রূপ বদলাতে পারে, তামিমকে না দেখে হয়তো বুঝতেই পারতো না মিলা। মিলা এখন কি করবে, কোথায় যাবে, কিছুই ভেবে পাচ্ছে না। সব কিছু ওর কাছে ধোঁয়াশা লাগতেছে। কিছুক্ষণ ওখানেই বসে থাকে ও। বাস্তবতা সত্যি বড় আজব, যেখানে স্বপ্নের কোনো স্থান নেই। একটু পরে রাস্তা দিয়ে হাঁটতে থাকে ও। দুপাশ দিয়ে অবিরাম গাড়ি চলতেছিল। পাটা যেন উঠতে চাচ্ছিল না মিলার। কোথায় যাবেও জানা নেই সেই গন্তব্য। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, এখনো হেঁটেই চলেছে ও। দুপুরের কাঠফাটা রোদে দুধে বরণ শরীরটা যেন কালোর ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। ক্ষুধাটা ওর প্রচুর পরিমাণে লেগেছে, সেটা ওকে দেখে যে কেউ বুঝতে পারবে, কিন্তু সেটা চেপে রাখতে হচ্ছে। হাতে একটা কানা করিও নেই যে। হাঁটতে হাঁটতে শরীরটা যেন অলস হয়ে যাচ্ছে। পাশের একটা টং দোকানে গিয়ে বসে পড়ে ও। শরীরে আর সত্যি কুলাচ্ছে না। আপা কি খাইবেন? একটু পানি দাও ভাই, খুব তৃষ্ণা পেয়েছে। আপা থামেন আপনি, আমি আনতেছি। ছেলেটা একটু পর এক গ্লাস পানি নিয়ে আসলো। আপা এই নেন পানি, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি। পরানটা যেন ঠান্ডা হলো একটু। কি খাবেন আপা বলেন, আইনা দেই। কিছু না ভাই, আমি আসি তাহলে। মিলা চেয়ার থেকে উঠে সামনে এগোতে লাগে। আপা কই যান, কিছু তো খেয়ে যান। না ভাই, ক্ষুধা নেই আমার, অন্য একদিন এসে খেয়ে যাব। আপা আমি জানি আপনার অনেক ক্ষুধা লাগছে, টাকা নাই তাই তো চলে যাচ্ছেন। আরে না, বললাম তো খিদে নেই। কেন এত কথা বলতেছো? আপা আমার কাছে লুকাতে পারবেন না, আমি বুঝি ক্ষুধার জ্বালা কেমন। আপনি বসেন তো, আমার এখানে বড় রুই মাছের মাথা আছে, অনেক মজার, খেয়ে দেখেন। মিলা কি করবে ভেবে পাচ্ছে না। আত্মসম্মানটা যেন কাটা হয়ে দাঁড়াচ্ছে, আর অন্যদিকে ক্ষুধার জ্বালাটাও অনেক। কি হলো, বসেন আপা, টাকা দিতে হবে না, মনে করেন ছোট ভাই খাওয়াচ্ছে। মিলা বসে পড়ে। ছেলেটা সাথে সাথে গিয়ে বড় রুই মাছের মাথা আর প্লেট ভর্তি ভাত নিয়ে আসে। এই নেন আমাদের এখানে স্পেশাল খাবার, সবাই অনেক সুনাম করে। মিলার কথা বলতে ইতস্ত লাগছিল, কিছু বলতে গিয়েও বলতে পারতেছে না। আত্মসম্মানটা যেন বাধা দিচ্ছে। আপা আপনি খাইয়া লন, আমি ওপাশ থেকে দেখে আসি কার কি লাগবে।
ছেলেটা চলে গেল। মিলা খাবার নিয়ে নাড়াচাড়া করতেছিল। মানুষ হতে বয়সের প্রয়োজন হয় না, মনটাই আসল। এটাই হয়তো তার উপযুক্ত প্রমাণ। খান আপা, বসে আছেন কেন? ক্ষুধা লাগছে তো। খাচ্ছি। জানেন, আপনার মতো না আমার একটা বোন ছিল, আপনারই মতো দেখতে। ছিল মানে এখন নেই? না আপা, কেন, কি হয়েছিল? ক্যান্সার হয়েছিল আপা, চিকিৎসা করাতে পারিনি। আমার কাছে তো অত টাকা ছিল না। তোমার বাবা মা নেই? ছিল, কিন্তু এখন নেই। বাবা আরেকটা বিয়ে করেছে, আর মা করেছে আর একটা। দুইজনই এখন সংসার নিয়ে ব্যস্ত। অনেক বছর আগে চলে গেছে দুইজনই। কোনোদিন খোঁজ করতে আসেনি তোমাদের? আসে মাঝে মাঝে, দেখে যায় কেমন আছি। ও, তোমার নাম কি ভাই? সেটা তো এখনো জানা হলো না। আমার নাম রনি। ভালো নাম। খান আপা, আমি আসি। ছেলেটা আবার চলে যায়। মিলা ওর কথাগুলো এতক্ষণ অবাক হয়ে শুনতেছিল। ছেলেটার বয়স খুব একটা বেশি হবে না, 12 কি 13। মিলা খাওয়াটা শেষ করে ব্যাগটা নিয়ে উঠে পড়ে আবার। মিলাকে দাঁড়ানো দেখে ছেলেটা আবার আসে। হয়ে গেছে আপা? চলেন, আমি বাইরে দিয়ে আসি। টাকা চাইবে আবার? সামনে এগোতেই মালিকের প্রশ্ন, কিরে রনি, টাকা না নিয়ে ম্যাডাম রে চলে যেতে দিচ্ছিস যে? টাকা তোর কাছে দিয়েছে নাকি? আমি আসতেছি মামা, এখনই। মিলাকে গেটটা পার করে দিয়ে আবার ফিরে আসে রনি। দে টাকা দে, অনেক কিছুই তো খেলো দেখলাম। মামা, টাকাটা আমার বেতন থেকে কেটে রাখেন। আপনার কাছে টাকা ছিল না, অনেক ক্ষুধা লেগেছিল, তাই খেতে দিয়েছিলাম। কি, টাকা নিসনি মানে? আর তোর বেতন থেকে কি কেটে রাখবো? কয় টাকা বেতন পাস তুই? যেটা পাই সেখান থেকেই রাখেন। খুব দরদি হয়েছিস না? ফকিরের ছেলে হয়ে রাজা সাজিস, নিজেই খেতে পাস না, অন্যকে আবার খাওয়াস। কয় টাকা বেতন পাস? প্রতিদিন যে এভাবে খাওয়াস, টাকা কি তোর বাপ দিয়ে যায় এসে? মামা, বাপ তুলে কথা বলবেন না। আমি তো বললামই বেতন থেকে দিয়ে দিব। বেতন পেলে তো দিবি। তোর আর এখানে চাকরি করা লাগবে না, যা বাইরে যে মানুষের সেবা কর যত পারিস, কিন্তু আমার এখানে থাকতে হলে এসব চলবে না। রনি মাথা নিচু করে আছে। মাফ করে দেন মামা, আর এরকম করব না। আপাটা আমার বোনের মতো ছিল, তাই। সবাইকে যদি তোর বোনের মতো দেখতে হয়, তাহলে সবাইকে খাওয়াবি নাকি? যা কামে যা, এরপর হলে কিন্তু আর মাপ পাবি না। মিলা বাইরে দাঁড়িয়েছিল, পুরো কথাটা শুনেছে ওদের। নিমেষেই ওর চোখে জল চলে এসেছে। শুধু ওর জন্য ছেলেটাকে গালি শুনতে হলো। পৃথিবীতে সব কিছু কেমন যেন নিষ্ঠুর। মানবতার কোনো জায়গা নেই এখানে। ওখানে আর দাঁড়ালো না মিলা, আবার হাঁটতে শুরু করলো গন্তব্যহীন উদ্দেশ্যে। সূর্য ডুবে চাঁদের দেখা মিলতে লাগলো। চারদিকে ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। মিলা এখনো হেঁটেই যাচ্ছে। সামনে যতই এগোচ্ছিল ও ততই সমস্যার মুখে পড়তে হচ্ছিল। মানুষ নামের পশুরা ওর দিকে লালসার নজরে তাকিয়েছিল। বারবার নিজের ওড়নাটা শরীরের সাথে মুড়িয়ে নিচ্ছিল মিলা, তবুও যেন ওদের তাকানোটা কম ছিল না। সবার নজরটাই যেন অন্যরকম। সবাই গিলে খেতে চাচ্ছে একবারে। ধীরে ধীরে আরও সামনে গিয়ে রাস্তার পাশে একটা সিটে বসে পড়ে। পাটা তো আর চলতে চাচ্ছে না এখন। চোখটাও জানান দিচ্ছে তার এখন ঘুমের প্রয়োজন। কিন্তু রাস্তায় তো আর ঘুমানো যাবে না। ছেলে মানুষ হলে এক কথা, এখানে করে কিছুক্ষণ বসে থাকে। অনেকে অনেক খারাপ খারাপ কথাই বলতেছিল ওকে, শুনেও না শোনার ভান করছিল ও। নতুন না খিরে তুই? আগে তো কখনো দেখিনি এখানে। হঠাৎ একজন কোথায় মিলা চমকে ওঠে। পেছনে ফিরে তাকিয়ে দেখে একটা মধ্যবয়স্ক লোক। মিলা কথাটা বুঝতে পারেনি ঠিকভাবে, তাই উত্তরটা দিতে পারছে না। কথা বল, এখানে কথা বলতে হয় জানিস না? তাছাড়া জানবি বা কী করে? তুই তো আবার নতুন। আচ্ছা, এসব বাদ দিলাম, কত নিবি এটা বল। কি কত নেব? আপনার কথা আমি কিছু বুঝতেছি না। মজা করিস আমার সাথে? এখানে মানুষ কেন আসে জানিস না তুই? আমি সত্যিই জানি না, হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি। বুঝতে পারছি। হাসছেন কেন? আর কি বুঝলেন? নতুন এসেছিস তো, তাই লজ্জা লাগতেছে।
নতুন নতুন যারা আসে এরকমই করে। চল আমার সাথে, টাকা বেশি দেব। জানতো আপনি, বললাম না আমি এসব বুঝতেছি না। তাই যাচ্ছি, তবে আবার আসবো। পতিতা হয়ে এত দামাক কিসের রে? খাস তো দেহ বিক্রি করে, তাই এত। লোকটা আরও গা চালানো কথা বলতে বলতে চলে গেল। মিলা এতক্ষণে বুঝতে পারছে এটা একটা পতিতালয়, সেই জন্যই হয়তো মানুষ ওর দিকে এরকম লালসার নজরে তাকিয়েছিল। এখানের এক মুহূর্ত থাকা যাবে না, না হলে না জানি কি হবে আরও। মিলা আবার পেছনে হাঁটতে থাকে। ধীরে ধীরে রাতটা গভীর হতে লাগতেছিল, মানুষের সমাগমও কম যাচ্ছিল, চারদিকে শুনশান করতেছিল। মিলার এক্ষণ থাকার জন্য একটা জায়গা তো দরকার, সেটা যে কোথায় মিলার তা জানা নেই। মিলা আবার একটা রাস্তার সিটে বসে পড়ে। চারদিকে হিমেল হাওয়া বইতেছিল, শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। হঠাৎ ওর সামনে এসে একটা গাড়ি দাঁড়ায়। গ্লাস খুলে মুখটা বের করে বলে, কি রমণী, এত রাতে একা একা কেন? বয়ফ্রেন্ড আসেনি বুঝি? গাড়ির ভেতর থেকে একটা ছেলে বলে উঠল। গাড়ির লাইটের আলোয় মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না ওর। বয়ফ্রেন্ড আসেনি তো কি হয়েছে? আমাদের সাথে এসো, এর চেয়ে বেশি মজা দিব। মিলা চুপ করে বসে আছে, মাথা নিচু করে। বলার মতো কিছু নেই ওর কাছে, তবে ভয় পেয়েছে অনেক। না পাবার তো কারণ নেই, প্রতিদিন হাজারো ধর্ষণের খোঁজ পাওয়া যাচ্ছে। ছোট থেকে বয়স্ক কেউ বাদ যাচ্ছে না এইসব নরপশুদের হাত থেকে। কি হলো, আসো। চুপ করে আছে কেন? নাকি জোর করে তুলতে হবে? ছেলেগুলো গাড়ি থেকে নামতে লাগে। মিলার এবার সত্যি ভয় করতেছে, অনেক পালিয়ে যাবে, সে সুযোগটা নেই ওর কাছে। কারণ এতগুলো ছেলের সাথে দৌড়ে কখনো পারবে না, ঠিক ধরেই ফেলবে। এখন একমাত্র আল্লাহই বাঁচাতে পারে ওকে। হঠাৎ পেছন দিকে আরেকটা গাড়ির আওয়াজ শুনতে পাওয়া গেল। ভাই, একটা গাড়ি আসতেছে। এই সময় এই রাস্তাতে গাড়ি? আজব নাকি। চল গাড়িতে উঠ। সাথে সাথে গাড়িতে উঠেই গাড়ি নিয়ে চলে গেল। মিলা এখনো বুঝতে পারল না ওরা কেন চলে গেল। সব আশা প্রায় ছেড়েই দিয়েছিল মিলা। এখানে বসে থাকাটা ওর জন্য নিরাপদ না, এটা মিলা ভালোই বুঝতে পারছে। পেছনে গাড়িটা থামানোর জন্য রাস্তার সামনে যায়। মিলাকে দেখেই গাড়িটা থেমে যায়। স্যার, একটু হেল্প করতে পারবেন? একটা লিফট দরকার ছিল। কোথায় যাবেন আপনি, তাও আবার এত রাতে? আসলে এখানে কিছুই চিনি না আমি, রাস্তা ভুল করে এদিকে চলে আসছি। যদি একটু শহরের মধ্যে ছেড়ে দিতেন খুব উপকার হতো। রাস্তা যখন চেনেন না, আসছেন কেন? আজব, আমার কাছে অত টাইম নেই। পেছনের গাড়ি দেখুন। স্যার প্লিজ সাহায্য করুন, কিছুক্ষণ আগে কয়েকজন বখাটে টিস করতেছিল এখানে। দেখছি আমি। এই জায়গাটা খারাপ, ঘুরে ফিরে এখানে আসতে হবে। বললাম তো স্যার, চিনি না। স্যার বলতে হবে না, উঠুন গাড়িতে। তবে শর্ত আছে কিন্তু। কি শর্ত? আমি আগে এক জায়গায় যাব, ওখানে একটা কাজ সেরে শহরের দিকে যাব। অনেক রাত হবে। সমস্যা নেই, নামিয়ে দিলেই হবে এক সময়। ওকে, ওঠেন। মিলা পেছনে বসতে চায়, গাড়ির ভেতরে ঢুকতেই কাশি পাচ্ছে ওর। বিশ্রী গন্ধ সব গাড়ির ভেতরে, সব নেশা জাতীয় জিনিসের গন্ধ। লোকটাকে দেখেও মিলা অবাক হয়ে যায়। প্রচুর ঘামতেছে লোকটা, কিন্তু গাড়ির ভেতরে এসি চলতেছে। কোথায় যাবেন এখন? মিলার কথা শুনে কোনো উত্তর দিল না লোকটা। লোকটা বারবার সিগারেট ধরাচ্ছে, শুধু একের পর এক। মিলা আগবাড়িয়ে আর কিছু বলল না। গাড়িটা খুব জোরে চালাচ্ছিল লোকটা। ওকে দেখলে মনে হবে খুব টেনশনে আছে। গাড়িটা ধীরে ধীরে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল লোকটা। এত রাতে জঙ্গলে যাচ্ছে, কারণটা তো জিজ্ঞেস করবে মিলা, সেই সাহসও হচ্ছে না। কারণ লোকটাকে দেখে এখন ভয় হচ্ছে ওর। ঘন জঙ্গলের মধ্যে গাড়িটা দাঁড় করালো লোকটা। চারদিকে খুটখুটে অন্ধকার, একটু পর পর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে স্পষ্ট। গাড়ি থেকে নামুন। এতক্ষণ পর লোকটা কথা বলল মিলার সাথে। গাড়ি থেকে নেমে কি 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 করব? নামেন আপনি, ভয় পায়েন না, আপনার কিচ্ছু করব না। মিলা ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে, ব্যাগটা ওর হাতে আছে। এখনও লোকটা নেমে পেছনের দিকে সামনে যায়। মিলাও যায় পেছনে, কারণ ভয় করতেছিল ওর। লাইটটা একটু ধরুন।
ডিকিটা খুলতে হবে। হুম, দিন লাইটটা। মিলা লাইট ধরে আছে আর লোকটা ডিকি খোলায় ব্যস্ত। তাড়াহুড়ো করলে যে কোনো কাজ সহজে হতে চায় না, সেটা লোকটাকে দেখে বেশ বুঝতে পারছে মিলা। একটু পর লোকটা ডিকিটা খুলে ফেলে। মিলার হাতে লাইটটাও ওই দিকে চলে যায়। লাইটের আলো পড়তে চমকে ওঠে মিলা। একটা লাশ পড়ে আছে ডিকিতে, ছেলে মানুষের লাশ। লোকটা নিজেই ডিকি থেকে লাশটা নামায়। লাশের গলা কাটা ছিল, কারণ গলায় অনেক রক্ত। মিলার হাতটা কাঁপতাছে এখন। চোখের সামনে এরকম লাশ কখনো দেখেনিও। লাশটাকে একটু সামনে এগিয়ে রেখে গাড়ি থেকে পেট্রোল নিয়ে গেল লোকটা। একটু পর সারা শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিল। মিলা ওখানেই দাঁড়িয়ে থেকে লোকটার করার সব কাজগুলো দেখতেছিল। মানুষ এতটা নির্দয় হয় কিভাবে? লাশটাকে পুড়িয়ে দিল একবারে। গাড়ির লোকটা এবার শহরের দিকে রওনা দিল। মিলা কোনো কথাই বলতাছে না, ভয়ে গলা শুকিয়ে গেছে ওর। তবে এত ভয়ের মধ্যেও একটা জিনিস ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। লাশটা কেউ কোথায় যেন দেখেছে, চেনা চেনা লাগছিল, তবুও অচেনা। মিলা চুপ করে বসে আছে। লোকটি গাড়ি চালাচ্ছে আপন মনে। হঠাৎ লোকটি বলে উঠল, কোথায় যাবেন আপনি? লোকটার কথায় মিলা একটু চমকেই উঠল, কিন্তু সাথে সাথে আবার নিজেকে সামলে নিল। জানি না। জানেন না মানে? আপনি কোথায় যাবেন সেটা আপনি জানেন না? আজব তো। আমি সত্যি জানি না কোথায় যাব। আপনার কাহিনীটা খুলে বলুন তো। তখন থেকেই তো চুপ করে আছেন দেখছি। কাহিনী টাইনে কিছু নাই, আপনি নামিয়ে দিন তাড়াতাড়ি আমাকে। কেন? এখনো তো শহরের মধ্যে পৌঁছাইলামই না, নেমে কি করবেন? আমি এমনি নামবো, নামিয়ে দিন প্লিজ। বুঝতে পারছি, আমাকে দেখে ভয় হচ্ছে আপনার, তাই তো? হুম। ভয় পাওয়ার কারণ নেই, আমি আপনাকে মারবো না, কারণ আপনি তো আমার ক্ষতি করেননি। মিলা চুপ করে আছে, শুধু শুনতেছে লোকটির কথা। আপনি কি করেন? কথাটা শুনে মিলা লোকটার দিকে তাকায়। মানে বোঝাতে চাচ্ছি, আপনি পেশায় কি করেন? পড়াশোনা নাকি বিবাহিত? বিবাহিত আমি। ও, হাজবেন্ড কি করে? তাছাড়া এত রাতে একা একা কেন আপনি? হাজবেন্ড কোথায়? সে আসেনি আমার সাথে, জরুরি কিছু কাজ আছে। মিলার দিকে লোকটা কিছুক্ষণ তাকিয়ে থাকে কথাটা শুনে। মিথ্যে বলেন কেন? কি? কই মিথ্যা বললাম আমি? সত্যি আসেনি আমার সাথে। আপনার কথাই বলে দিচ্ছে আপনি মিথ্যে বলতেছেন। স্বামীর সাথে ঝগড়া হয়েছে, তাই তো? আমাদেরও হয় মাঝে মাঝে, তবে আমার বউটা খুব ভালো, বেশিক্ষণ রেগে থাকতে পারে না আমার উপর, খুব ভালোবাসে আমাকে। আপনি কি বিবাহিত? মেয়েও আছে আমার একটা। তাই নাকি? কি নাম আপনার মেয়ের? অনিতা, এবার 5-এ, খুব কিউট। ভালো। আচ্ছা, শহরে যেতে আর কতক্ষণ লাগবে? এখন অনেকক্ষণ লাগবে, অনেক দূরে চলে এসছি তো। আচ্ছা, একটা কথা বলি। বলেন। কিছু কথা বলে নীলা একটু ফ্রি হয়ে গেছে। আজকে আপনি আমাদের বাসাতেই থাকেন, কালকে সকালে আপনার হাজবেন্ডকে ফোন করে নিয়ে আসেন, নিয়ে যাবে এসে। মিলা কিছুক্ষণ চুপ করে থেকে রাজি হয়ে যায়। বুদ্ধিটা খারাপও না, রাতটা ওখানে থাকলে দিনে একটা না একটা উপায় হবেই। কি হলো, যাবেন আমার সাথে নাকি ভয় করতেছে এখনো? আসলে ভয় করাটা স্বাভাবিক। আপনি যেটা দেখছেন তাতে আমাকে ভালো মনে করার কোনো সুযোগ নেই। ওকে মারলেন কেন? কি করেছিল আপনার? অনেক কিছু করেছিল, বলতে পারেন আমার জীবনটা নিয়ে গেছিল। ও, খুলে বলা যাবে কি? অল্পক্ষণের পরিচয়ে সব জানতে চাচ্ছেন? ওসব কথা আমার বউ মেয়েও জানে না। গোপনে করেন কাজগুলো, তাই তো? লোক চক্ষুর আড়ালে, কিন্তু আজকে তো আপনি দেখে ফেললেন। মেরে ফেলবে না তো আবার আমাকে? আপনাকে মারবো কেন, কি বলেন? না, আমি শুনছি কেউ যদি কাউকে মারা দেখে তাকেও নাকি ওরা মেরে ফেলে। ওরাটা কে? মাফিয়া, যাদের গুন্ডা বলে। মিলার দিকে লোকটা রাগী দৃষ্টিতে তাকায়। আপনাকে বলিনি, রাগেন না প্লিজ। রাখবো কেন? আমি তো মাফিয়া না, আমি একজন ডাক্তার। কি? আপনি ডক্টর? অবাক হওয়ার তো কিছু নেই, সত্যি আমি একজন ডাক্তার। অবাক না হয়তো পারলাম না, ডাক্তার হয়ে একজনকে মেরে ফেলেন এভাবে? আমরা তো জানি আপনারা মানুষকে বাঁচান, মেরেও ফেলেন এটা জানি না। সময় সময় মারতে হয়, পরিস্থিতি যখন নাগালের বাইরে চলে যায় তখন বাস্তবটাও নাকি কাল্পনিক হয়ে যায়। সেটা আমি জানি।
আপনার বাড়ি যেতে আর কতক্ষণ লাগবে? এই তো আর কিছুক্ষণ। ঘুম পাচ্ছে নাকি? অনেক ঘুম পেয়েছে, সারাদিন অনেক আটতে হয়েছে। আর 20 মিনিট লাগবে, একটু অপেক্ষা করুন। গান চালিয়ে দেবো কি? না না, গান লাগবে না, গান আমার ভালো লাগে না। তাই নাকি? গান ভালো লাগে না এরকম মানুষ খুব কমই দেখতে পাওয়া যায়। গান তো মানুষের মনের খোরাক একটা। হয়তো, কিন্তু আমার কাছে ভালো লাগে না। যখন মন ভালো থাকে তখন গান শুনতে ভালো লাগে, কিন্তু মনটা খারাপ থাকলে এসব গান গন্ডগোলের মতন শোনায়। তা অবশ্য ঠিক। তবে আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? কি মনে হচ্ছে? আপনার মনে হয় অনেক কষ্ট। কথার মধ্যে কেমন গম্ভীরতা বোঝা যায়। আরে না, এমনি কথাগুলো সময় সময় বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যায় লোকটি। নামেন, চলে এসছি বাড়িতে। মিলা গাড়ি থেকে নেমে অবাক না হয়ে পারে না, কারণ বাড়িটা অনেক বড়, পুরো রাজপ্রাসাদ। এত বড় বাড়ি এর আগে মিলা দেখেছে বলে মনে হয় না মিলার। কি হলো, আসেন। দাঁড়িয়ে আছেন কেন? চলেন। মিলা লোকটার পেছনে পেছনে হাঁটতে থাকে। গেটটা নিজে খুলে নেয় লোকটা। কোনো দারোয়ান ছিল না সেখানে। মিলা ব্যাগটা 2 হাতে বুকের সাথে চেপে ধরে আছে। ভয় করতেছে ওর অনেক। বাড়িটা দেখে ওর ভুতুড়ে বাড়ির মতো লাগতেছে। এত বড় বাড়ি, কোথাও কোনো লাইট নেই। বাড়ির ভেতরে ঢুকতেই মিলা দাঁড়িয়ে যায়, কারণ চারদিক থেকে কেমন যেন ভয়ঙ্কর সব শব্দ ভেসে আসছিল। বাড়ির ভেতরে লোকজনের কোনো আওয়াজ নেই। ধীরে ধীরে মিলার ভয়টা যেন বেড়েই যাচ্ছিল। আবার দাঁড়িয়ে পড়ে ও। কি হলো, আসেন। দাঁড়িয়ে আছেন কেন? আসতেছি। মিলা আবার লোকটার সাথে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে 3 তলায় উঠে যায় ওরা। আপনারা কয় তলাতে থাকেন? এই তো আর একটার পর 4র্থ ফ্লোরে থাকে। ও, আর কেউ থাকে না এই বাড়িতে? না, পুরো বাড়িতে শুধু 3 জন থাকি আমরা। বাড়িটা আমার বাবা বানিয়েছিল। ও, ভাড়া দেন না কেন? এমনি। এত কথা বলেন না, রাগ করবো কিন্তু। কে রাগ করবে? না, কেউ না, ভেতর চলুন। 4র্থ ফ্লোরে প্রবেশ করে মিলার ভয়টা যেন একটু কমতে লাগলো, কারণ ঘরের লাইট দেওয়া ছিল। কলিং বেল দিতে একজন মহিলা দরজা খুলে দিল। ঘুম যে তার চোখে লুকোচুরি খেলতেছে, মিলা সেটা দেখেই বুঝতে পারছে। কত বাজে ঘড়িতে দেখেছো? দেখছি তো, 3টা বেজে গেছে। 3টার সময় বাড়িতে এসে বলছো ঘড়ি দেখে আসছি। মেয়েটা তোমাকে দেখার জন্য কতক্ষণ জেগেছিল জানো? সরি, একটা পেশেন্ট এসেছিল তো, অনেক খারাপ অবস্থা ছিল লোকটার, তাই এত দেরি হলো। হয়েছে, প্রতিদিন তোমার এই কথা শুনতে ভালো লাগে না। আমাদের প্রতি তোমার কোনো খেয়ালই নেই। কি বলো এগুলা? একজন অতিথি এসছে আমার সাথে, পরে বললে হবে না? লোকটার কথায় মিলার দিকে তাকায় মহিলাটি। মিলা একবার তাকিয়ে মাথা নিচু করে ফেলে। তুমি কে? মিলা কিছু বলতে যাবে তার আগেই লোকটা বলে ওঠে, মেয়েটা অনেক বিপদে পড়েছে। রাস্তায় একা একা দাঁড়িয়েছিল, বাজে ছেলেরা টিক্স করতেছিল, তাই বাড়িতে নিয়ে আসলাম। আজকে রাত আমাদের এখানে থাকবে ও। ও, ভেতরে আসো। ওদের সাথে মিলাও ভেতরে যায়। ভেতরটা দেখে ভয় পাবার মতো কোনো অবস্থা নেই, স্বাভাবিকই আছে। চারদিকে সুন্দর করে সাজানো। মিলা এদিকে ওদিকে তাকিয়ে দেখতেছিল সব কিছু। তোমার বাসা কোথায়? রহমতপুর, ওখানেই থাকি। ও, অনেক দূরেই তো। বিবাহিত তুমি? স্বামীর বাসা ওখানে, আমাদের বাসা ওখানেই। তা এত রাতে এত দূরে আসছো কেন? তোমার স্বামী কোথায়? মিলার মুখটা অন্যরকম হয়ে যায় স্বামীর কথা শুনে। মহিলাটি সেটা বুঝতে পারে। আচ্ছা চলো, তোমাকে রুমটা দেখিয়ে দিই। অনেক ঘুম ধরেছে মনে হয় তোমার। ধরবে না, রাত 3টা বাজে তো। মহিলাটি মিলাকে নিয়ে একটা রুমে নিয়ে গেল। এটা হচ্ছে তোমার ঘর, আজকে রাতে তুমি এখানেই থাকো। ও, আরেকটা কথা, তোমাকে তো খাওয়ানোর কথাই ভুলে গিয়েছিলাম। তুমি থাকো, আমি খাবার নিয়ে আসি। না, লাগবে না, ক্ষুধা নেই তেমন। থাকতে দিয়েছেন এতেই অনেক। আরে না, ওইসব কি বলো? কেউ বিপদে পড়লে সাহায্য করবো না, এটা কেমন কথা? মানুষই তো মানুষকে দেখবে, মানুষের পাশে দাঁড়াবে। এটা কজন বোঝে? সবাই তো স্বার্থের পিছনে দৌড়ায়। আপনি এমনি খাবার আনেন না, সত্যি ক্ষুধা নেই আমার। ওকে, তোমার ইচ্ছা, ঘুমাও তাহলে। আর কিছু লাগলে অবশ্যই বলবে। মিলা খাটে শুয়ে পড়ে।
কোথা থেকে কোথায় আসলো। একদিনেই এত পরিবর্তন, না জানি ভবিষ্যতে আরও কত কিছু দেখতে হবে। পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, যাদের মনুষ্যত্ব তো এখনও বেঁচে আছে। কিছুক্ষণের মধ্যে মিলা ঘুমিয়ে পড়ে। ফজরের আজান শুনে ঘুম ভেঙে যায় আবার মিলার। অভ্যাসটা পুরনো, যতই রাত হোক না কেন আজানের সময় এমনি ঘুম ভেঙে যায়। নামাজ পড়ে এসে আবার ঘুমিয়ে পড়ে মিলা। নামাজ পড়ে এসে এভাবে কোনোদিনও শোবার সৌভাগ্য হয়নি মিলার, কারণ সব কিছু ওকে সামলাতে হতো। 8টার দিকে মহিলাটার ডাকে ঘুম ভেঙে যায় মিলার। কখন থেকে ডাকছি, উঠো না কেন? চোখটা খুব লেগে এসেছিল তো তাই। ফ্রেশ হয়ে এসো, খাবার দিই। কথাটা বলে মহিলাটি চলে গেল। মিলা ফ্রেশ হয়ে খাবার খেতে গেল। 3জনই ওরা এসেছে, মিলার অপেক্ষায় ছিল এতক্ষণ ওরা। ঘুম কেমন হলো? ভালো। সেটা তো দেখতেই পাচ্ছি, আমরা সবাই উঠে গেছি আর আপনি এখনো ওঠেননি। উঠেছিলাম তো, ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম, তাই উঠতে দেরি হলো।